জিরো লাইনে দাঁড়ায় আছি, আপনাদের এখানে আসার দরকার নাই। আমি এনাফ বিএসএফ কে সাইজ করার জন্য। নাম বলবো না, ওই যে বলে না গাছে কাঁঠাল গোফে তেল, ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এবং তারা এমন ভাব করছে তারা যেন কিছুই জানেন না, ভাজা মাছটি উল্টে খেতে জানেন না। এক গ্রুপ পালিয়ে গেছে আর এক গ্রুপ অন্ধকারে চলে গেছে। যারা আয়না ঘর তৈরি করে খুন এবং গুমের রাজনীতির নামে বাংলাদেশের মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়েছেন, এর সাথেও যারা জড়িত এদেরকেও চিহ্নিত করতে হবে। ওরে আরাফাইত্যা, তোর আব্বাকে কবর থেকে ডেকে নিয়ে আস। তোর আব্বা জানকে, তোর যে জাতির আব্বা আছে না, এই আব্বা জানকে কবর থেকে তুলে নিয়ে এসে তোর যদি সাহস থাকে বাংলাদেশে পারলে তুই আরেকটি এই সরকারকে পতন ঘটিয়ে আরেকটি সরকার এনে নির্বাচন করে দেখাস। আরাফাত খাড়াস, তোমাকে আমি বলছি। আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আরাফাত একটা স্ট্যাটাস দিয়েছেন, তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান এরকম। আসবো সেই জায়গায়। তার আগে গতকাল রাতে আমরা অনেকে নিশ্চয় খেয়াল করেছি, আওয়ামী লীগের বিভিন্ন জায়গা থেকে একটা সেনা অভ্যুত্থান বাংলাদেশে ঘটবে, নানা রকম স্টেটাস, এ কোথায় সে কোথায়, এ পালিয়েছে কিনা সে পালিয়েছে। আমাদের ডক্টর ইউনূস তো সুইজারল্যান্ডে আগেই পালিয়ে গেছেন ডাভোসের ওনার সম্মেলনের নামে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের। এই সেই নানান গুজব, মানে সত্যি খুব ভালো লাগে। মানে আওয়ামী লীগের এইসব আগেও যখন দেখেছি খুবই আনন্দ পেয়েছি। কি প্রবল পরাক্রমশালী একটা দল, যারা সবকিছু ক্যাপচার করে ফেলেছে। তারা 41-এর আগে ক্ষমতা থেকে যত প্রশ্নই আসে না হলে এটা 2071 হবে, সবকিছু ম্যানেজড। ইন্ডিয়া তাদেরকে চিরকাল ক্ষমতায় রাখবে। পুলিশ কিনে ফেলেছে, প্রশাসন কিনে ফেলেছে, সেনাবাহিনী কিনে ফেলেছে, সবকিছু বিরোধী দল কিনে ফেলেছে। তাদের আর ঠেকায় কে? গতকালকে থেকে ফেসবুকে বা দেশ জুড়ে বিএনপি বনাম সমন্বয়ক একটা অবস্থান চলছে। নাহিদ ইসলাম বলছিলেন যে 11 সরকারের একটা ইঙ্গিত তিনি পাচ্ছেন। ইভেন এই সরকার পতনের পরও এখানে একটা সাময়িক শাসনের ওয়ান কাইন্ড অফ পরিকল্পনা কারো ছিল, বাট ছাত্ররা সেটাকে মেনে নেয় নাই, যার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসানো হয়েছে। তো ওই দিন মানে সরকার গঠনের আগেও বিএনপির কিছু বক্তব্য তিনি দিয়েছেন যে কীভাবে বিভিন্ন জায়গায় দলীয়করণ তারা করার চেষ্টা করেছে বা অনেক জায়গায় হয়তো করেছে, পরবর্তী সময় সেখানে পরিবর্তন আমরা দেখেছি। তো এরপরই সেনাপ্রধান নিয়ে বরাবরই বেগম খালেদা জিয়ার সাথে সর্বশেষ তিনি বাংলাদেশ ত্যাগ করার আগে ওনার একটা সর্বশেষ সাক্ষাৎ ছিল, যেটাকে অনেকেই একটা ইঙ্গিত ভাবছিলেন যে বিএনপির সাথে সেনাপ্রধানের একটা পজিটিভ সম্পর্ক তৈরির চেষ্টা, মানে নানান ধরনের বক্তব্য আছে। তার মাঝখানে গতকালকে থেকে যখন 111 সরকারের আলোচনা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের প্রশ্নটা আবার সামনে আসছে, ওই মুহূর্তে সেনাপ্রধান একটা আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের কৃষকরা দেখিয়ে দিল, বাংলাদেশের কৃষককে মাঠ থেকে তুলে নিয়ে গেছে বিএসএফ। এর প্রতি উত্তরে তাকে ছাড়ানোর জন্য আমার দেশের কৃষকরা কি করেছে, ভারতীয় কৃষককে ধরে আনছে। এখন ভারতীয় কৃষককে ধরে আনার পরে বিএসএফ বাংলাদেশের কৃষককে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আজকে দুইটা পয়েন্ট নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। এক নম্বর হলো ভারতের বিএসএফকে অবশেষে বুঝিয়ে দিয়েছে বাংলাদেশের সাহসী বিজেপি, যে আসলে বিজেপির বুকের ভিতরে কতটুকু সাহস রয়েছে, এবং বিএসএফকে উচিত শিক্ষাটাই দিছে। ভারত এবার বুঝবে ঠেলা। ভারত মনে করছিল বাংলাদেশ দুর্বল রাষ্ট্র, তারা হয়তো আমরা যা বলবো তাই মাথা পেতে নেবে, কিন্তু না, অবশেষে কিন্তু চোখে চোখ রাঙিয়ে কথা বলছে এবং বাম্য দেওয়ার চিন্তা ভাবনা করছে। দ্বিতীয় নাম্বার যেটা আপনাদের সাথে শেয়ার করব, সেটা হয়তো আপনারা শুনে অবাক হবেন। আওয়ামী লীগের একজন এমপি আরাফাত হিরো আলমের সাথে নির্বাচিত হয়ে যে জিতেছিল, মনে আছে হয়তো তার কথা। আরাফাত নতুন করে আবার ডক্টর ইউনূসকে বেকায়দা ফেলার জন্য, বা বলতে পারেন বর্তমান রাজনৈতিক দলগুলোর ভিতরে ঘরবাকর খাওয়ানোর জন্য নতুন একটা বিষয়ে সোশ্যাল মিডিয়া একটু নাড়া দিছে, যেটা নিয়ে কিন্তু এখন সোশ্যাল মিডিয়া তোলপাড়। তো যাই হোক প্রিয় দর্শক, আর 3 নম্বর আরও একটা বিষয় আছে আজকের এই ভিডিওর ভিতরে, বিএনপির নেতাকর্মীদের নিয়ে কিছু কথা। তো যাই হোক, এই 3টি বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে, তাই সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। ওরে আরাফাইত্যা, তোর আব্বাকে কবর থেকে ডেকে নিয়ে আস। তোর আব্বা জানকে, তোর যে জাতির আব্বা আছে না, এই আব্বা জানকে কবর থেকে তুলে নিয়ে এসে তোর যদি সাহস থাকে বাংলাদেশে পারলে তুই আরেকটি এই সরকারকে পতন ঘটিয়ে আরেকটি সরকার এনে নির্বাচন করে দেখাস। আরাফাত খাড়াস, তোমাকে আমি বলছি। গুজবের মাধ্যমেই কেটেছে গত 16টি বছর আওয়ামী লীগের। মাঝখানে একটু বিরতি দিয়ে আবার নতুন করে গুজব শুরু করেছে আওয়ামী লীগ। তাদের গুজব নির্ভরই এই দলটাকে চলতে হচ্ছে। গুজব ছাড়া একটা সেকেন্ডও যেন এই দলটা টিকতে পারছে না। আপনারা জানেন গত 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত মিনিমাম আপনি যদি একটু ছোট বড় হিসাব করেন, কমপক্ষে 50টার অধিক গুজব ছড়িয়েছে এই আওয়ামী লীগ। একদিন 0 পয়েন্টে আসে, একদিন চট করে চলে আসে, একদিন ডিসেম্বরের মধ্যে চলে আসে, একদিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান পালিয়ে যায়, সেনাবাহিনী প্রধান পালিয়ে যায়, সেনাপ্রধান দায়িত্ব নিয়ে নিবে, কু হচ্ছে, বাংলাদেশের সমন্বয়করা পালাচ্ছে, তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, বিদেশে তারা বাড়ি করছে, পাসপোর্ট করছে, রাজনীতিবিদরা অস্থির হয়ে যাচ্ছে, এরকম বিভিন্ন নামে বেনামে গুজব আর গুজব। সর্বশেষ গুজবটা ছিল গতকালকে রাতের বেলা গুজব করে এই আওয়ামী লীগ সারা বাংলাদেশের মানুষকে বোঝাতে চেয়েছে যে রাতের বেলায় সেনাপ্রধান চেঞ্জ হচ্ছে, কু হচ্ছে,
বাংলাদেশের শাসন ক্ষমতা আর্মি নিয়ে নিচ্ছে, ওদিকে বাংলাদেশ থেকে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান পালিয়ে গিয়েছে, উপদেষ্টারা পালিয়ে যাচ্ছে। কি পেলেন সকালবেলা? এই গুজব বাহিনী আসলে কোনো লজ্জা শরম নাই, এতটা বেহায়া নির্লজ্জ হয়েছে যে তারা এখন আর এই ধরনের কাজ করতে বিন্দুমাত্র তাদের শরমও করে না। ওদের যে পেজ, ওদের যে ফলোয়ার, ওদের যারা লোক, তাদের ওইগুলোতে ঢুকে শুধু প্রস্তাব করেও যদি আসেন তাও আপনার কাছে ঘৃণা লাগবে যে কিভাবে মিথ্যা কথাগুলো সুন্দর করে উপস্থাপন করে। আজকে সেরকম আরেকজন গুজববাজের কথা বলবো স্পেশালি, তিনি হচ্ছেন আরাফাত। এই টাউট আরাফাত সম্পর্কে নিশ্চয়ই আপনারা জানেন যে তিনি বাংলাদেশের অবৈধ সরকারের একজন এমপি ছিলেন, যিনি হিরো আলমের সাথে আসল ভোটে ঠকেছিলেন, কিন্তু কাটচোট করে তারপরে হিরো আলমকে ঠকিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং হিরো আলমের উপরে আক্রমণ করেছে, যার একেবারে ভিডিও সারা বাংলাদেশ সহ বিশ্ববাসী দেখেছেন। সেই আরাফাত আজকে বলছে, গুজববাজ আরাফাত, যে আগামী নির্বাচন ইউনূসের অবৈধ সরকারের অধীনে হবে না, এই গণশত্রু সরকারকে বিদায় নিতে হবে। বলে কে? চোর, টাউট, গুন্ডা, খুনি আরাফাত। এই যে টাউট, এই টাউট বলছে যে আগামী নির্বাচনের জন্য ওর বাবার জন্য একটা নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করবে, সেটার মাধ্যমে উনি নির্বাচন করবে। ওরে আরাফাতটা, তোর আব্বাকে কবর থেকে ডেকে নিয়ে আস, তোর আব্বা জানকে, তোর যে জাতির আব্বা আছে না, এই আব্বা জানকে কবর থেকে তুলে নিয়ে এসে তোর যদি সাহস থাকে বাংলাদেশে পারলে তুই আরেকটি এই সরকারকে পতন ঘটিয়ে আরেকটি সরকার এনে নির্বাচন করে দেখাস। আরাফাত খাড়াস, তোমাকে আমি বলছি। ও বলছে নির্বাচন হতে হবে নিরপেক্ষ, নির্বাচনে যে জয়যুক্ত হবে সে সরকার গঠন করবে, যে বেশি কম ভোট পাবে, একটু কম পাবে, সে বিরোধী দল হবে, ওদেরকে বিচার করতে হবে, জঙ্গি সহ বিভিন্ন মানুষদেরকে গ্রেপ্তার করতে হবে, ওদের সকল নিরাপত্তা নিশ্চিত করতে হবে, ওদের দলের যারা জেলে গেছে সবগুলোকে মুক্তি দিতে হবে। ওরে মামু বাড়ির আবদার, খুনির ঘরের খুনি, তোর আবার নিরাপত্তা, তোর আবার ভোট, তোর আবার নির্বাচন, তুই কোত্থেকে সাহস পেয়েছিস? তোকে আমি চ্যালেঞ্জ দিলাম 24 ঘন্টার মধ্যে যদি তুই ফেস সামনে এনে ভিডিও কিংবা বার্তা কিংবা লাইভ দেখাতে না পারিস, তাহলে তুই কোন বাবার সন্তান সেটা তুই পরিচয় দিতে পারবি না। তবে আমি 24 ঘন্টা সময় দিলাম আরাফাতকে, আমি 24 ঘন্টা সময় দিলাম। 24 ঘন্টার মধ্যে জাতির কাছে এসে তুই পারলে প্রমাণ কর, তুই তো নির্বাচন করবি, পারলে প্রমাণ কর যে হোয়ার আর ইউ নাও। তোমার যদি শক্তি থাকে, তোমার যদি কোনো ধরনের এতটুকু চ্যালেঞ্জ গ্রহণ করার মুরাদ না থাকে, তাহলে তুই আবার বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলিস কেন? এই ঘৃণিত অপসংস্কৃতির লোক, এই ঘৃণিত অভিশপ্ত বাংলাদেশের কাছ থেকে একেবারে বিতাড়িত শয়তানগুলো, কিভাবে তোরা আজকের এইরকম করে কথা বলিস, যেই কথাগুলোর সাথে গত 2-4 মাস আগে এই যে বাংলাদেশ থেকে হাসিনা তোর পালিয়ে গেলি 6-7 মাস আগে, সেই সময় লজ্জা করে নাই 2000 মানুষকে হত্যা করতে, গুম করতে, খুন করতে? এখনো মানুষগুলো বিছনায় কাতরাচ্ছে। শরম আছে, লজ্জা আছে এই বেহায়াদের? এরা আবার রাজনীতি করতে চায় বাংলাদেশে। কি চিন্তা করে দেখেছেন? এই গুজববাজরা হচ্ছে সকাল সন্ধ্যা এই কথাগুলো বলে। এখন আপনারা বলতে পারেন বলে কেন? হ্যাঁ বলে একটা কথা বলতে বলতে এস্টাবলিশমেন্ট করতে চায় যে উই আর অ্যাক্টিভ ইন পলিটিক্স। তারা এখন পলিটিক্সে অ্যাক্টিভ আছে। যারা হারিয়ে গিয়েছে, যাদের বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, যাদেরকে কেউ খুঁজে পায় না, এমনকি আওয়ামী লীগের ছাত্রলীগের নেতাকর্মীদেরকে দেখবেন তাহাজ্জুদের সময় 3 থেকে 4 জন মিলে একটা মিছিল করে তার মধ্যে আবার 2 জন পিছনে তাকায়, বারবার এরকম তাকায়, কেউ আসছে কিনা দেখে। তো যারা তাহাজ্জুদ গুজারির মিছিল করে আবার সেখান থেকে 2 জন পিছনে তাকিয়ে দেখে যে কেউ আসছে কিনা, তারা নাকি বাংলাদেশে আসবে, নির্বাচন করবে, আবার তারা বলছে যে এটা করতে হবে সেটা করতে হবে। তোমার এই ষড়যন্ত্র, তোমার এই বক্তব্য, আমি অবাক হয়ে যাই। এই বক্তব্যগুলো নিয়ে কথা বলতে হয়, এটাও আমার কাছে ঘৃণা লাগে। কতটা অভিশপ্ত এগুলো। আচ্ছা বলেন তো আরাফাত, এই যে ওরে মানুষ বলে যে কোমরা পটাশ না কি বলে, আমি তো এগুলো জানিও না এই ভাষাগুলো, তো এই যে পটাশগুলো যে কথা বলে, কোত্থেকে বলে? ও যদি মায়ের সন্তান হয়, বাবার সন্তান হয়, ও আমি লাইভ করছি, আপনারা জানেন, যখন যেখানে বসে লাইভ করছি, আওয়ামী লীগের আমলেও আমি বলেছি আমি এখন মালয়েশিয়ায়, আমি এখন অস্ট্রেলিয়ায়, আমি এখন আপনার কি বলে তুরস্কে, আমি এখন অমুক জায়গায়, বলি নাই? তোরা কোথায় আসছিস বল? তুই যদি বলতে পারিস যে তুই এখন ভারতে পালিয়ে আছিস, বল যে আমি ভারত থেকে বলছি। তুই যদি এখন কয়েকদিন আগে একটা ভিডিও লাইভ দেখতেছিলাম, আরাফাত লাইভে এসে কথা বলছে, আর আরাফাত ফেস ক্যামেরা অফ রাখছে, আর ক্যাপশনে লেখা মাননীয় তথ্যমন্ত্রী। এখন কি ভাষায় গালি দেব? ও কার তথ্যমন্ত্রী? ও পাপিয়া সম্রাটদের সেই সকল অস্ত্রের তথ্যমন্ত্রী না কিসের তথ্যমন্ত্রী? যারা সারাদিন খাট নিয়ে ব্যস্ত থাকতো তাদের তথ্যমন্ত্রী তুই? কত বড় ব্যাকুবেরা! মানে স্টিল লেখে, আবার সেদিন লিখছে তথ্যমন্ত্রী, আজকে বলে নির্বাচন হতে হবে নতুন আরেকটি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে। তোর বাপ দাদার কাছে জিজ্ঞেস করবে? এই সরকার আমাদের সরকার, এই সরকার থাকবে, এই সরকার বসছে। শেখ হাসিনার পতনের পরে পৃথিবীর ইতিহাসের সবচাইতে বেশি সংখ্যক জনসমর্থনদের ভালোবাসা নিয়ে এই সরকার আছে। আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আরাফাত একটা স্ট্যাটাস দিয়েছেন, তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান এরকম। আসবো সেই জায়গায়। তার আগে গতকাল রাতে আমরা অনেকে নিশ্চয় খেয়াল করেছি, আওয়ামী লীগের বিভিন্ন জায়গা থেকে একটা সেনা অভ্যুত্থান বাংলাদেশে ঘটবে, নানা রকম স্টেটাস, এ কোথায় সে কোথায়, এ পালিয়েছে কিনা সে পালিয়েছে। আমাদের ডক্টর ইউনূস তো সুইজারল্যান্ডে আগেই পালিয়ে গেছেন দাভোসের ওনার সম্মেলনের নামে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের। এই সেই নানান গুজব, মানে সত্যি খুব ভালো লাগে। মানে আওয়ামী লীগের এসব আগেও যখন দেখেছি খুবই আনন্দ পেয়েছি। কি প্রবল পরাক্রমশালী একটা দল, যারা সব কিছু ক্যাপচার করে ফেলেছে। তারা 41-এর আগে ক্ষমতা থেকে যত প্রশ্নই আসে না হলে এটা 2071 হবে, সবকিছু ম্যানেজড। ইন্ডিয়া তাদেরকে চিরকাল ক্ষমতায় রাখবে। পুলিশ কিনে ফেলেছে, প্রশাসন কিনে ফেলেছে, সেনাবাহিনী কিনে ফেলেছে, সবকিছু, বিরোধী দল কিনে ফেলেছে, তাদের আর ঠেকায় কে?
সেই দলটা এখন তৃতীয় শ্রেণীর ফালতু গুজব দিয়ে তাদের দলীয় নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখার চেষ্টা করছে। এই করুণা করতেও দারুণ উপভোগ করছি। যাই হোক, মোহাম্মদ আরাফাতের বক্তব্যটা নিয়ে একটু কথা বলা দরকার এবং তারা কেন এটা করছেন, এটা একটা গুরুত্বপূর্ণ কারণ আছে বলে আমি মনে করি। স্টেটাসটা পড়ি। আগামী নির্বাচন ইউনূসের অবৈধ সরকারের অধীনে হবে না, এই গণশত্রু সরকারকে বিদায় নিতে হবে। গণশত্রু একটি নতুন ব্র্যাকেটে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে পরবর্তী নির্বাচনে অংশগ্রহণকারী সকল দল এবং ব্যক্তির জন্য যেন সমান সুযোগ থাকে সেই পরিবেশ তৈরি করতে হবে। আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, রাজবন্দীদের মুক্তি দিতে হবে এবং জঙ্গি এবং শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। জনগণের দ্বারা নির্বাচিত সংসদ প্রয়োজনীয় সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করবে। নির্বাচিত সংসদের সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করবে এবং দ্বিতীয় বৃহত্তম দল সংসদে বিরোধী দলের আসনে বসবে। সেই সাথে জুলাই 16 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত এবং পরবর্তী সময়ে পুলিশ সহ যত হতাহত হয়েছে সকল ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চলমান রাখতে হবে। তদন্ত বিচার প্রক্রিয়ার মাধ্যমে যেই দোষী প্রমাণিত হবে তার শাস্তি নিশ্চিত করতে হবে। কি গণতান্ত্রিক, কি মহান গণতান্ত্রিক হয়ে গেছে আরাফাত রহমান, মোহাম্মদ আরাফাত। প্রথম কথা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, এই সরকার অবৈধ। আচ্ছা, তো তত্ত্বাবধায়ক সরকার যেটা হবে সেটা কি বৈধ? সেটাও তো তাদের তথাকথিত যে সংবিধান, যেটাকে তারা আমাদের সামনে ধর্মগ্রন্থের মতো এনে বলার চেষ্টা করেছিল, এটা পাল্টানো যাবে না। তো সেটার অধীনে কোনো নতুন তত্ত্বাবধায়ক সরকারও কি হতে পারে? ওটাও তো অবৈধ। কিসের ভিত্তিতে উনি তত্ত্বাবধায়ক সরকার চাইছেন? যদি আমি একটা কথা ইদানিং খুবই বলছিলাম, যখন তত্ত্বাবধায়ক সরকারের আলোচনা আসছে, যে এই নির্বাচন তো এই সরকারের অধীনেই হবে নিশ্চয়ই। পরবর্তী সরকার যেটা যারা নির্বাচিত হবে, আমরা তর্কের খাতিরে ধরে নিলাম বিএনপি হলো, তারপরে ইলেকশনটা বিএনপির অধীনে হবে না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, প্রশ্ন করলে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হয় তারাও যে তত্ত্বাবধায়ক সরকার চাইবে এটা তো আমরা নিশ্চিত ছিলাম। অথচ আমাদের কত নসিহত এটা অবৈধ সরকার হবে ইত্যাদি ইত্যাদি। এখন তারা তত্ত্বাবধায়ক সরকার আগেই বলছেন এই ডক্টর ইউনূসের সরকার অবৈধ, এসব বলার চেষ্টা করছে। এরপর আমরা খেয়াল করবো আরেকটা বক্তব্যকে আমরা এখানে পিক করতে চাই, জনগণের দ্বারা নির্বাচিত সংসদ প্রয়োজনীয় সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করবে। মানে আরাফাতের কাছে প্রশ্ন, সংস্কার কর্মসূচি মানে সংস্কার কি লাগবে? বাংলাদেশের সব কিছু তারা করে গিয়েছিলেন না, কিসের সংস্কার, কেন লাগবে? কিন্তু এগুলোর মধ্যে নোংরা চালাকি আছে, এটা আমাদের ধরতে পারতে হবে। আমি আসবো হতাহতের ক্ষেত্রে পুলিশ সহ যারা, মানে পুলিশ আগে তারপর অন্যরা, এবং পুলিশের সংখ্যা আমাদের যে হিসাব আছে অ্যারাউন্ড 50, সেটা না, এটা 2-3 হাজার, বিভিন্ন সময় বিভিন্ন রকম সংখ্যা তারা বলছেন এবং এটা একটা ন্যারেটিভ তৈরি তারা চেষ্টা করছেন। এবং নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, রাজবন্দীদের মুক্তি ইত্যাদি ইত্যাদি করতে হবে। আচ্ছা, এখন কেন তারা এটা করছেন? এটার মধ্যে একটা বাজে চালাকি আছে। আমরা আগেও দেখেছি বিএনপির বেশ কিছু বক্তব্যকে তারা কোট করেছেন, তাদের কোনো পর্যায়ে নেতা অথবা তাদের ফেসবুক পেজে সেই কোট করা কথাগুলো তারা ব্যবহার করেছেন। আমি বিশ্বাস করি একই রকম একটা কাজ এখানে। বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেনি, বিএনপি এই সরকারের অধীনেই নির্বাচন করতে চেয়েছে। বিএনপির মহাসচিবের সাথে জনাব নাহিদ ইসলামের যে ডিবেট হয়েছে সেটা হচ্ছে এই সরকারের ছাত্র প্রতিনিধিরা থাকবে কি থাকবে না সেটা নিয়ে। এই সরকার পালছে, নতুন তত্ত্বাবধায়ক সরকার হতে হবে, এটা বিএনপি বলেনি। কিন্তু এই সুযোগ নিয়ে খুব নিচু স্তরের চালাকি করার চেষ্টা করছেন জনাব আরাফাত। তিনি এই সরকারকে সরে গিয়ে নতুন তত্ত্বাবধায়ক সরকারের আলাপ আনছেন। ব্যাপারটা এইরকম যে আওয়ামী লীগ বিএনপির সাথে অ্যালাইন্ড, একই সাথে সংস্কার প্রশ্নে বিএনপি যে আলাপ তুলছে সেই আলাপ তারা সমর্থন করছেন অ্যাপারেন্টলি, যে নির্বাচন মানে সংস্কার নির্বাচিত সরকারের অধীনে হবে। এটাও বাজে কথা, বিএনপি আসলে এটা বলে নাই। বিএনপি কিছু সংস্কার এখন করতে হবে, কিন্তু মূলত সংস্কারটা তারা মনে করেন যে নির্বাচিত সংসদের অধীনে হওয়া দরকার, সেটা তারা বলছেন। কিন্তু এখানেও এক ধরনের হালকাভাবে বিএনপির সাথে অ্যালাইনমেন্ট দেখানো। আমরা খেয়াল করবো সাম্প্রতিক সময়ে বিএনপির বেশ কিছু দাবিকে আওয়ামী লীগ এটা করার মাধ্যমে বিএনপির সাথে আওয়ামী লীগের আন্ডারস্ট্যান্ডিং আছে, এই ধরনের একটা ন্যারেটিভ মাঠে ছেড়ে দিতে চাইছে আওয়ামী লীগ। নট অনলি দ্যাট, বিএনপি একটা দল যারা একটু আগে ইলেকশন চাইছে, তারা খুব বেশি দেরি করতে চাইছে না, নির্বাচন হলে তারা জিতবে, তারা এটা চাইতেই পারে। আবার মাঝখানে ভারতও দুই একজন ভারতের থিঙ্ক ট্যাঙ্ক সোকোল্ড বাংলাদেশে যারা একসময় হাই কমিশনের দায়িত্ব পালন করেছেন, তারাও একটা দ্রুত নির্বাচনের কথা বলেছেন। ভারতের সেনাপ্রধান তার সাথে যোগ করেছিলেন যে নির্বাচিত সরকারের সাথেই দুই দেশের সম্পর্ক সঠিক পর্যায়ে যাবে। সো এই যে বিএনপির সাথে ভারত এবং আওয়ামী লীগ অ্যালাইন্ড, একটা ন্যারেটিভ আমরা দেখবো যে এখন মাঠে ছেড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিএনপির দাবি যৌক্তিক দাবি বা তার দাবি, সেটা যৌক্তিক অযৌক্তিক তো খুব সাবজেক্টিভ, আমরা যারা তার দাবি পছন্দ করি বা না করি, কিন্তু তার সাথে সে আওয়ামী লীগের সাথে একসাথে দাবি চাইছে, সে ভারতের সাথে একই রকম দাবি চাইছে, এটা বিএনপিকে স্টিগমাটাইজ করার জন্য কাজে লাগবে। আওয়ামী লীগ এবং জনাব আরাফাত কৌশলে এই কাজটা করছেন। আমাদের সতর্কতার জায়গা যেটা, বিএনপির সাথে আমাদের ছাত্রদের সংগঠন, ছাত্র উপদেষ্টাদের যদি কোনো রকম কোনো ডিবেট বা সংঘাতের পরিস্থিতি হয়, ওটা আমাদের ব্যাপার। আমরা ছাত্র উপদেষ্টাদের বক্তব্যের আচরণের সমালোচনা করতেই পারি। আমি জনাব নাহিদ ইসলামের, জনাব আসিফ মাহমুদের, জনাব সার্জিস, জনাব হাসনাত, জনাব নাসির উদ্দিন, তাদের উপদেষ্টার বাইরে যারা আছেন সবার তাদের গতকালকার রিয়াকশন নিয়ে আমি ক্রিটিসাইজ করেছি। কিন্তু আমরা প্রত্যেকে এই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই করেছি, আর যাদের নাম বললাম তারা আরো অনেক বেশি লড়াই করেছেন আর সামনে থেকেছেন, ঝুঁকি নিয়েছেন, জীবনের ঝুঁকি নিয়েছেন। সুতরাং এই দ্বিমতের জায়গায় আওয়ামী লীগ এসে ঢুকবে এবং তার কিছু নোংরা পারপাস এখানে সার্ভ করানোর চেষ্টা করবে, এটা যেন আমরা না হতে দিই। আমাদের মধ্যকার তর্ক বিতর্ক বা ঝগড়াও এটা আমাদের মধ্যেই যেন থাকে। বিএনপি কোনো কিছু
সে তার মতো করে করছে, সেটা নিয়ে আমাদের যদি দ্বিমত থাকে সেই দ্বিমতটা নিয়ে আমরা আলোচনা নিশ্চয়ই করবো। আর যখন মাঠে ছাত্রদের রাজনৈতিক দল আসবে, তাদের সাথে বিএনপির নানা ক্ষেত্রে ডিবেট হবে। বিএনপি কি চাইছে না চাইছে, বিএনপি দুবার ক্ষমতায় ছিল, সেই সময় তাদের কি ব্যর্থতা আছে, সবকিছু নিয়ে তারা আলোচনায় আনবেন। কিন্তু আমাদের একটা কথা একটু মাথায় রাখতে হবে যে কোনোভাবে বিএনপির কোনো চাওয়ার সাথে ভারত বা আওয়ামী লীগের চাওয়া মিলছে বলে সে তার পারপাস সার্ভ করতে চাইছে, এইরকম মিসইন্টারপ্রিটেশন যেন না করি। আমরা আমাদের মতো করেই এই ডিবেটগুলো করি। বিএনপি ভারতের কারণে এবং আওয়ামী লীগের কারণে যে পরিমাণ সাফার করেছে, তাদের পক্ষে আমি অন্তত দূর থেকে মনে হয় যে ওদের সাথে কোনো আঘাত করার এবং আঘাত করার কোনো সুযোগ আছে বা আঘাত করার কোনো প্রয়োজন আছে। মানে আওয়ামী লীগ একটা শেষ হওয়া দেশ এবং ভারতের মতো দল দেশ, ভারতের মতো দেশ ব্ল্যাঙ্ক চেক দিয়ে আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে পারেনি, সুতরাং আমার বিএনপি ভারতের কাছে গিয়ে নির্বাচনের সাহায্য চাইবে, খুবই লজিক্যাল কথা। যখন ভারতে অত্যন্ত মানে ভারতের সামনে দাঁড়ানো আত্মমর্যাদা সম্পন্ন একটা সরকার আছে, ডক্টর ইউনূসের সরকার, ভারতের চাপে বাংলাদেশে নির্বাচন দেবে, এই কথা খুব বোকা বোকা হয়। বাংলাদেশের কৃষকরা দেখিয়ে দিল বাংলাদেশের কৃষককে মাঠ থেকে তুলে নিয়ে গেছে বিএসএফ। এর প্রতি উত্তরে তাকে ছাড়ানোর জন্য আমার দেশের কৃষকরা কি করেছে, ভারতীয় কৃষককে ধরে আনছে। এখন ভারতীয় কৃষককে ধরে আনার পরে বিএসএফ বাংলাদেশের কৃষককে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। দেখেন, সাহস থাকলে, হিম্মত থাকলে সম্মান নিয়ে বাঁচা যায়, তার একটা প্রমাণ দিল আমাদের দেশের কৃষক ভাইয়েরা। এখান থেকে আমাদের বিজিবিকে শিখতে হবে যে কি আচরণ করা উচিত। তারা মনে করেন আপনারা, যখন বিজিবি সদস্যকে বিএসএফ গুলি করে হত্যা করেছিল, সেই দিন ফুল দিয়ে কফিন গ্রহণ করেছিল আমাদের বিজিবি। ওই দিন যদি প্রতি উত্তর দিত, ওই দিন যদি একটা বিএসএফকে ফালাই দিতে পারতো, তাহলে দেখতেন এত দূর পর্যন্ত কিন্তু গড়াতো না। আজকে বছরের পরে বছর ইন্ডিয়া কাঁটাতার দিয়ে গেছে জিরো লাইনে, অথচ আইন আছে যে দুই দেশের মধ্যে 300 মিটারের মধ্যে কাঁটাতার দেওয়া যাবে না, অর্থাৎ কোনো দেশ কাঁটাতার দিলে 150 গজ দূরে দিতে হবে, অথচ তারা জিরো লাইনে দেওয়ার ষড়যন্ত্র করছে। আমাদের এক স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, সে বলছে শেখ হাসিনা চুক্তি করছে, এই জন্য তারা এটা সুযোগ দিতে বাধ্য, নির্দিষ্ট কিছু সীমান্তে জিরো লাইনে তারা কাঁটাতার দেবে। আমার কথা, শেখ হাসিনা অবৈধ চুক্তি করে গেছে, সেইটা এই সময়ে এসে বর্তমান উপদেষ্টা সে নতজানু আচরণ করবে? তার চাইতে ওই কৃষক ভালো, যেই কৃষক আপনার হলো আমাদের ভারতীয়দেরকে আটক করে রাখছে, বাংলাদেশের কৃষককে উঠাই না দেওয়ার প্রতিবাদে বাধ্য হয়েছে পতাকা বৈঠক দিতে, বাধ্য হয়েছে আমার কৃষককে ফিরাই দিতে। আজকে প্রিয় বাংলাদেশের নাগরিকরা, যখন থেকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে শুরু করেছি, তখন থেকে আমরা কি কি পেলাম? এই যে অনেকে বলে না আমরা অযথা ভারতের আগ্রাসন বিরোধী লড়াই করি, ভারতের পণ্য বয়কট করি, ভাই হিসাবটা তো বুঝতে হবে। আমার এখানে $18 বিলিয়ন আমাদের প্রবাসীরা রিজার্ভ আমাদের ডেভেলপ করে, বাংলাদেশের রেমিটেন্স পাঠায়, তার $12 বিলিয়ন ভারতে চলে যায়। এর মধ্যে এই যে 2023-এর সময় থেকে আমরা যখন আগ্রাসন বিরোধী কথাবার্তা শুরু করলাম, 2024-এ এসে এইটা $10.2 বিলিয়ন রূপান্তরিত হলো। এরপরে আমরা যখন আরও শক্তিশালী করলাম ভারতের আগ্রাসন বিরোধী লড়াই, তখন এটা 5.99 বিলিয়নে রূপান্তরিত হলো। এইবার আমারে বলেন, ভারতের আগ্রাসন বিরোধী লড়াই দেশের কোনো উপকার করছে না ক্ষতি করছে? আমাদের কোম্পানি, আমাদের ফ্যাক্টরিগুলো ভালো চলতো না, সেগুলো ভালো চলছে। এইটা যারা বোঝে না তাদেরকে আমরা কী দিয়ে বোঝাবো? আমরা সবাইকে আহ্বান জানাই, ভারত ইস্যুতে নতজানু করার কোনো সুযোগ নাই। আপনারা শিখবেন কার কাছ থেকে? বাবর ভাইয়ের কাছ থেকে শিখবেন। আপনারা কার কাছ থেকে শিখবেন? ইলিয়াস ভাইকে দেখে শিখবেন। ইলিয়াস ভাই কোন ইলিয়াস ভাই? সাংবাদিক ইলিয়াস ভাই তো আমরা শিখবই, কিন্তু আরেকজন ইলিয়াস রয়েছে যে বরাক নদীর উপরে টিপাই মুখ বাদ দেওয়ার প্রতিবাদে লং মার্চ করেছিলেন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে গুম হয়েছেন, নিহত হয়েছেন। সে আমাদের আগ্রাসন বিরোধী লড়াইয়ের অনুপ্রেরণা। আমরা আজকে এই কৃষকের ঘটনা থেকে যদি শিক্ষা নিতে না পারি, আমাদের বিডিআর, আমাদের বিজিবি যদি শিক্ষা নিতে না পারে, তাহলে আর কিছু করার নাই। এবং সাম্প্রতিক সময়ে ভারতের সাথে বাংলাদেশের যে দ্বন্দ্ব, সীমানা কেন্দ্রিক আমাদের উপর যে আগ্রাসন চালাচ্ছিল, আমাদের জনগণকে সবাই স্যালুট দেন একবার। বিজিবিকে বলবো, জনগণের কাছ থেকে শেখেন। তাদের মধ্যে যে জ্বালা, দেশের জন্য যে জ্বালা, এই জ্বালা আপনার মধ্যে জ্বলান। এবং সরকারকে বলবো দ্রুত এই বিজিবি নামটা পরিবর্তন করে বিডিআর নাম দেন। বর্ডার গার্ড এটা কোনো টেকসই এবং জুতসই নাম না, বাংলাদেশ রাইফেলস এটা হলো জুতসই নাম। এবং বাংলাদেশ রাইফেলস এই নাম যখন ছিল তখন ভারত ভয় পাইতো, আর যখন থেকে বর্ডার গার্ড হয়ে গেছে তখন আমাদের বিজিবিকে চকিদার হিসেবে বিবেচনা করছে। জিরো লাইনে দাঁড়ায় আছি, আপনাদের এখানে আসার দরকার নাই, আমি এনাফ বিএসএফ কে সাইজ করার জন্য। বুঝতে পারছি? যখন আমার প্রয়োজন হবে তখন আমি বলবো ঠিক আছে গ্রামবাসী, আমাদের গ্রামবাসীকে নিয়ে আসো, দিয়ে আমরা সাইজ করি। তো আমি না ডাকলে আপনারা ওখানে ভিড় করে আমাদের কাজকে ব্যাঘাত ঘটাবেন না। আমাদের হাতে অস্ত্র আছে, আমাদের ট্রেনিং আছে, সর্বশেষ হচ্ছে আমাদের মনোবল আছে, এবং আমাদের পিছনে 18 কোটি মানুষ আছে না? তো 18 কোটি মানুষ থাকতে আমার কি ভয় পাওয়ার কোনো কারণ আছে? তো ইনশাল্লাহ বিজিবি হচ্ছে, আপনি দেখেন আমি কি দেখাইছি আজকে, বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা এবং আস্থার প্রতীক। ফার্স্ট হচ্ছে আমি যখন বিজিবি, আমার শূন্য লাইনে বিজিবি দাঁড়ায় থাকবে, আপনি নিশ্চিন্তে থাকেন যে বর্ডার সিকিউর, বর্ডারে নিরাপত্তা আছে। আর আস্থা হচ্ছে আমরা যে কোনো কাজে আপনি আমার সাহায্য সহযোগিতা পাবেন, হোক সীমান্ত সম্পর্কিত, হোক অন্য যে কোনো সম্পর্কিত, বিজিবিকে আপনার পাশে পাবেন। একজন বলেছিল চেয়ারম্যান সাহেব যে শিবগঞ্জ থানা অনেক দূরে, এত দূর যাওয়ার দরকার না, আপনার পাশেই আমাদের প্রতি 5 কিলোমিটার দূরে হচ্ছে আমাদের বিজিবি ক্যাম্প। আমাদের বোলাহাট সহ আমাদের প্রায় 19টা ক্যাম্প আছে বিভিন্ন জায়গায়। প্রতিটা জায়গায় এই সীমান্তবর্তী জেলায় আমাদের ক্যাম্প আছে। সুতরাং আপনাদের যে কোনো প্রয়োজনে বিজিবিকে আপনারা সাথে পাবেন, পাশে পাবেন, আমি সেই আশ্বাস দিচ্ছি। সর্বশেষ হচ্ছে
আমার পক্ষ থেকে আমি আসলে সবাইকে ধন্যবাদ দিতে চাই। আমি কাউকে কখনোই গালিও দিব না, আমার কারোর প্রতি মন খারাপ নাই। আমি ধন্যবাদ দিতে চাই আমাদের এই পুলিশ প্রশাসনকে। যখন 5 তারিখ থেকে ঝামেলা শুরু হয়েছিল, এসপি মহোদয় বারবার জিজ্ঞাসা করছে যে কিবরিয়া ভাই কিছু লাগবে, কোনো সহায়তা লাগবে? আমি বললাম শুধু দোয়া করেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। ডিসি মহোদয় ফোন দিয়েছিল কোনো সহায়তা লাগবে, আমি বললাম ঠিক আছে আপনারা পাশে আছেন, যদি সহায়তা লাগে আমি জানাবো। নাম বলবো না, ওই যে বলে না গাছে কাঁঠাল গোফে তেল, ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এবং তারা এমন ভাব করছে তারা যেন কিছুই জানেন না, ভাজা মাছ উল্টে খেতে জানেন না। মাঝে মাঝে টুক করে বিএনপি সম্পর্কে দুই একটি কথা বলে ফেলেন। ইদানিং দেখলাম বহু লোক বহুভাবে কথা বলছে। কি বলছে? কেউ বলছে বিএনপি নাকি অনলিবেন আনার পায়তারা করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই 2007 সালের 1/11 যে ভয়াবহ পরিণতি, এটা বিএনপির চাইতে কেউ বেশি ভোগ করে নাই। বিএনপিকে আওয়ামী শিবিরের দিকে ছেড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর আমি পরিষ্কার ভাবে বলতে চাই, ভারতের দোসর আওয়ামী লীগ তাদের দিকে যারা বিএনপিকে ছেড়ে দিতে চায়, আমি বলবো আপনারা নিজের চেহারাটা আয়না দিয়ে দেখুন, নিজের অন্তরটাকে আয়না দিয়ে দেখুন। দেশবাসীকে আজকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। বিএনপি 17 বছর রাজপথে লড়াই করেছে। এখানে যারা আছেন, এই যে যারা আছেন এখানে, আমাদের রিজভি সহ, রিজভি তো পঙ্গুই হয়ে গেছে, আপনারা দেখছেন, ওকে অকালে বৃদ্ধ হয়ে গেছে যে ছেলেটা। তো এবং আমার নিজের পরিবারের কথা যদি আমি বলি, আমার বিরুদ্ধে আমার জেল হয়েছে 11 বছর, আমার স্ত্রীর জেল হয়েছে 16 বছর, আমার ছোট ভাই 8 বছর জেল হয়েছে। 17 বছর প্রবাসী থেকে আজকে বাংলাদেশে ফিরত আসতে পেরেছে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এই নিপীড়ন শুধু আমার পরিবার নয়, বাংলাদেশের প্রতিটি বিএনপির নেতা কর্মীর উপরে নিপীড়ন গিয়েছে, প্রতিটি নেতা কর্মীর উপরে নিপীড়ন গিয়েছে। আজকে আমাদেরকে ছেড়ে দিতে যাচ্ছেন অন্য শিবিরে। উদ্দেশ্যটা কি? আওয়ামী লীগের সিল মারতে চান, আমাদেরকে ভারতের দালাল বানাতে চান? এই কথা কখনোই চিন্তা করবেন না। অনেকে বলেন বিএনপি শুধু নির্বাচন করে। আরে ভাই, নির্বাচন করি না, খারাপ সমস্ত আজে বাজে কথা আপনারা বলেন না। আর কিছু কিছু আছে আমার ইউটিউবার ব্লগার ভাইরা, বিদেশ থেকে দেশ পরিচালনা করার চেষ্টা করেন। আপনারা যা বলেন মনে করেন তাই হতে হবে দেশে। আরে ভাই, আপনাদের প্রতিটা মানুষকে ব্যক্তিগতভাবে যেমন চিনি, আপনারা আমাদেরকে চেনেন। আপনার জ্ঞান গরিমায় যথেষ্ট উন্নত, অনেক অনেক লেখাপড়া আপনারা করেন, কিন্তু এই সমস্ত জ্ঞান গরিমা গুণ, এই সমস্ত বুদ্ধি কথা বলে এমন কিছু করবেন না যাতে একটা বিভেদ সৃষ্টি হয়। বিএনপি কে দোষারোপ করেন না, কারণ এই দেশের স্বাধীনতার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জীবন দিয়েছে। এই দেশের স্বাধীনতার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরিবার ধ্বংস হয়ে গেছে। এই দেশের স্বাধীনতার জন্য বিএনপির সাধারণ কর্মী বাহিনী আজকে ধ্বংস হওয়ার পথে। সুতরাং বিএনপির মতো দেশপ্রেমিক একটি দল বাংলাদেশে এই পর্যন্ত প্রতিষ্ঠিত হয় নাই। নতুন করে কখনো হবে কিনা আমি জানি না, যদি হয় স্বাগত জানাবো। অনেকে বলেন নতুন একটি দল হচ্ছে আর বিএনপি নাকি তাকে জেলাস করছে। এই কথা যারা বলেন তারা জাতির শত্রু। দল হবে, নতুন দল হবে কিংবা হবে না, যারা করবে তাদের উপর নির্ভর করে। দল ঘোষণা হওয়ার পরে বিএনপির ভূমিকা কি থাকে সেটা দেখবেন। আমরা স্বাগত জানাই যারা দল করবে, যারা দল করবেন তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশটাকে পরিচালিত করবেন, আমরা সহায়তা করার প্রয়োজন পড়লে। কিন্তু ওই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা আপনারা বলে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন, পারলে ভিডিওটা শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।